কোট আনকোট বিশ্বগুরুকে জিজ্ঞেস করছি, হে গুরুদেব, কবে ঠান্ডা হবে ভারতবর্ষের মাটি? নরেন্দ্র মোদী নিজেকে এগুলো বলতে ভালোবাসে। খুব বড় নাটকবাজ লোক, তো খুব বড় অভিনেতা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান ফেল ওর কাছে। বিজেপি সরকার যেই দিন থেকে ভারতবর্ষে ক্ষমতায় এসেছে, তারা প্রতি মুহূর্তে সন্ত্রাসবাদ নিয়ে তাদের গলা চড়িয়েছে, তারা ভাষণ দিয়েছে, তারা ভোট পেয়েছে, এবং প্রতিবার ভোট পাওয়ার পর বা আগের মুহূর্তে, যে কোনো জায়গায় ভোটের আগের মুহূর্তে বিস্ফোরণ। এইবারও ঠিক 10ই নভেম্বর দিল্লির লালকেল্লা, যেই জায়গাটা ভারতবর্ষের সবচাইতে সুরক্ষিত হওয়ার কথা, সেই জায়গায় বিস্ফোরণ। কি বলবেন? বিজেপি সরকার যখন থেকে গদিতে এসছে তখন থেকেই তো নরেন্দ্র মোদী আর অমিত শাহের বাতেলা সারা ভারতবর্ষ শুনে যাচ্ছে। উগ্রপন্থা শেষ হয়ে যাবে, কালো টাকা চলে যাবে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে ফেলবো, তারপর ঘুষকে মারুঙ্গা, 56 ইঞ্চির ছাতি, এইসব। এবং বিজেপির লোকেরা তাদের প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু বলে ফেলছে। ট্রাম্প তাকে দেখলে উঠে দাঁড়ায়, চীনের রাষ্ট্রপতি তাকে দেখলে উঠে দাঁড়ায়, এমন নাকি একটা বিশাল ব্যাপার। কিন্তু তারপরেও আমরা বা পুলওয়ামার মতন ঘটনা দেখেছি, ফরিদাবাদে শয়ে কেজি RDX বাজেয়াপ্ত হতে দেখেছি, পেহেলগাঁও দেখেছি, এখন খোদ দিল্লিতে, যেখানে তাদের বিশ্বগুরু অধিষ্ঠিত, সেই দিল্লিতেও চলে এসছে এই উগ্রপন্থা। দেখুন, সবটাই প্রশাসনিক ব্যর্থতা, যদি আমি রাজনীতিকে সরিয়েও রাখি। এক সময় মনে হয় যে নির্বাচন এলে, যেমন 2019-এ পুলওয়ামা ঘটে গেছিল লোকসভা নির্বাচনের আগে, তারপর এখন আবার বিহারের নির্বাচনের আগে লালকেল্লার সামনেই মানে ভয়ঙ্কর ঘটনা ঘটলো। তারপর বাংলার নির্বাচনের আগে কি হবে, কত মানুষের রক্ত আর কত দেহ পেলে ভারতীয় জনতা পার্টি যে খুশি হবে, আমি এক সময় তাই ভাবি। একই জিনিস এই বাংলার বিজেপি এবং বাংলার তৃণমূল নেত্রী এই মৃত্যু নিয়ে রাজনীতি করা। এটা হলো সেই জন্য, এই কারণে এই মৃত্যু হলো, বডি নিয়ে প্রসেশন করা, এগুলো দীর্ঘদিনের এদের অভ্যাস। দেখুন, একজন ভারতবাসী হিসাবে আমি বলতে চাই, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, কোনো আক্রমণই সহ্যের মধ্যে নয়। ভারত সরকারের পাশে বিরোধী দলগুলো প্রথম দিন থেকে রয়েছে। যখন পেহেলগাঁওয়ের ঘটনা ঘটল, আমরা আমাদের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সবসময় যদি এটা চলতে থাকে, তাহলে কিসের 56 ইঞ্চি? তাহলে কিসের এই যে এইসব ডায়ালগগুলো, ঘুষকে মারুঙ্গা? কবে এর শেষ হবে? কেন বিভিন্ন ধরনের সরকারি পদক্ষেপ নিয়ে বলা হচ্ছে এই পদক্ষেপ নিলে উগ্রপন্থা শেষ হবে, দেশে শান্তি বিরাজ করবে? কবে? আমি নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করছি, কোট আনকোট বিশ্বগুরুকে জিজ্ঞেস করছি, হে গুরুদেব, কবে ঠান্ডা হবে ভারতবর্ষের মাটি? কবে এই রক্ত ঝরা বন্ধ হবে? কিন্তু কোট আনকোট সেই গুরুদেবের মুখে কোনো উত্তর নেই, কারণ সবটাই রাজনীতি। এটা কি কাকতালীয় নাকি প্রি প্ল্যান? যতবার কোথাও আক্রমণ হয়, বিস্ফোরণ হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় থাকেন। এইবারও তার ব্যতিক্রম হলো না, তিনি দেশের বাইরে মোতায়েন ছিলেন। উনি সব কিছু করতে পারেন, ওনার পক্ষে সব সম্ভব। যে প্রধানমন্ত্রী কোভিডের সময় করবেট পার্কে গিয়ে কালো চশমা পরে শুটিং করতে পারে, মেক্সিকান হ্যাট পরে, সেই প্রধানমন্ত্রী দেশে যখন রক্ত ঝরবে, সে অন্য একটা জায়গায় গিয়ে বসে থাকবে, বা তাকে খুঁজে পাওয়া যাবে না, সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন না, তার সহমর্মিতা ব্যক্ত করবেন না। এটাই নরেন্দ্র মোদীর জন্য স্বাভাবিক। আমি একটা কথা বহুবার আগে বহু সংবাদ মাধ্যমকে বলেছি, আপনাদেরও বলছি, নরেন্দ্র মোদী is not a good prime minister. He is a very good vice president marketing. উনি মার্কেটিংটা ওনার সরকারের খুব ভালো করতে জানেন। যে দেখেছেন না, বিভিন্ন প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও, পরে RTI করে দেখা গেল 90% খালি বিজ্ঞাপনে খরচ হয়ে গেছে। কটা বেটি ওই পয়সা পেয়েছে তার কোনো হিসাব নেই। তা এইসব কারণেই একটা মানুষ, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে একটা ঘৃণার সঞ্চার হচ্ছে। কারণ মানুষের পেট কখনো মন্দির মসজিদ দিয়ে ভরে না,
মানুষের পেট ভরে কর্মসংস্থান দিয়ে, সততা দিয়ে। রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় আছেন তারা যদি বেসিক্যালি অসৎ হয়, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ দিনকে দিন বাড়তে থাকে। এবং দেখবেন একদিন এই 2029-এই দেখতে পাবেন এই বিজেপি সরকারের কি হাল হয়। এই প্রত্যেকবার এরকম আক্রমণ, ও সরি, ওটা বিজেপি সরকার না, এখন এনডিএ সরকার, একক বিজেপিরাও আর ক্ষমতা নেই। বলুন। প্রত্যেকবার যা এরকম ঘটনা ঘটে, যাচ হয়, তার কোনো স্বচ্ছ রিপোর্ট মানুষের সামনে আসে না। এইবার কি আসবে মনে হচ্ছে? কি করে বলবো, মানুষ তো জানতে চায় কারা মারলো। দেখছি তদন্তকারী সংস্থারা তদন্ত করছেন, তাদের উপরে তো চাপ থাকে। সব রিপোর্ট তো সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসা হয় না। শুনলাম ডাক্তার ফাক্তার এরা সব ধরা পড়েছে। দেখো, সমাজের উচ্চ শ্রেণী এরা, সে যে ধর্মাবলম্বী হোক, উচ্চ শ্রেণী এরা, তারা কি করছে, তাদের কি অ্যাক্টিভিটি, তাদের কিভাবে ব্রেন ওয়াশ করছে। একটা জিনিস তো নরেন্দ্র মোদী অমিত শাহকে বুঝতে হবে, যারা যারা মারা গেছে তাদের নামগুলো দেখো। নামগুলো কিন্তু শুধু হিন্দু নাম নয়, মুসলমান নামও আছে। কোনো একটা সম্প্রদায়কে উগ্রপন্থার সঙ্গে দাগিয়ে দেওয়া, কোনো ধর্মের মধ্যে একটু গোঁড়ামো বেশি থাকে, কোনো ধর্মের মধ্যে গোঁড়ামো কম থাকে, সেটা অন্য বিষয়। কিন্তু কোনো একটা সম্প্রদায়কে উগ্রপন্থা, দেশবিরোধী, দেশের শত্রু এইভাবে দাগিয়ে দেওয়া অত্যন্ত ঘৃণ্য এবং কুরুচিপূর্ণ মানসিকতার ফল। ভারতীয় জনতা পার্টি একদম নিচু মনের একটি রাজনৈতিক শক্তি, যাকে ভারতবর্ষের মানুষকে নিজেরাই তাদের মেরুকরণের ফাঁদে পড়ে আজকে তাদের ঝেলতে হচ্ছে। নিজেদের গাফিলতি বা জবাবদিহিতা এড়ানোর জন্যই কি আবার হিন্দু মুসলিম করা হচ্ছে না? ওরা তো যখনই বিপদে পড়ে হিন্দু মুসলিম করে দেয়, যখনই বিপদে পড়ে মন্দির মসজিদ করে দেয়। যখন ভারতবর্ষের মানুষের সামনে ওদের উত্তর দেওয়ার কিছু থাকে না। আচ্ছা, একটা কথা বলো, এই যে বাংলার দিদি, তিনি বলেন আমি মুসলমানদের মাসিহা, আমি থাকতে কেউ কাউকে কিছু করতে পারবে না। আমি তোমার এই রাজ্য চ্যানেলকে চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলো, আপনি 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, 2025 সাল, আপনি মুসলমান ছেলে মেয়েদের জন্য, আগামী প্রজন্মের জন্য কি করেছেন? হিন্দুদের পুরোহিতদের পুরোহিত ভাতা দিলে হিন্দু ছেলে মেয়েদের উন্নতি হয় না, মুয়াজ্জেমদের ভাতা দিলে মুসলিম ছেলে মেয়েদের কোনো উন্নতি হয় না। কিন্তু এরা সব ঠেকা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের, নরেন্দ্র মোদী হিন্দুদের, মাঝখানে যারা ধর্মনিরপেক্ষতা, শিক্ষা, কর্মসংস্থান, জাতীয় কংগ্রেসের মতন যেসব আরও ছোট ছোট দলগুলো আছে, তারা লড়াই করে যাচ্ছে এই দমবন্ধ করা পরিবেশের মধ্যে। এবং আমাদের লড়াই অত্যন্ত কঠিন। একাধারে সংখ্যালঘুদের বোঝাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই মিথ্যা কথা বলেন, উনি একজন মিথ্যেবাদী। আবার সংখ্যাগুরুদের বোঝাতে হচ্ছে নরেন্দ্র মোদীর সবটাই ডায়ালগ, কোনোটাই কাজের কাজ নয়। অপরদিকে সুকান্ত মজুমদার বলছেন আপনাদের সময়, অর্থাৎ কংগ্রেসের সময় যে পরিমাণ এরকম বিস্ফোরণ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হতো, করেছিল তো প্রতি মাসে একবার করে পদত্যাগ। হ্যাঁ, তো শিবরাজ পাটিল তো পদত্যাগ করেছিল। আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওটা কোন ঘটনার প্রেক্ষিতে করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। সুকান্ত বাবু তখন রাজনীতি করতেন না, হঠাৎ অধ্যাপনা করতে করতে দুম করে প্ল্যাটফর্মে উঠে পড়েছেন। এখন উনি রাজনীতিবিদ হয়ে গেছেন। উনি একজন শিক্ষাবিদ, আমি সম্মানের সঙ্গেই বলছি, ওনাকে ইতিহাসটা ভালো করে পড়তে বলুন, তারপরে সুকান্ত মজুমদার নিশ্চয়ই মন্তব্য করবেন এই বিষয়ে। একমাত্র ভারতবর্ষে কংগ্রেস সরকারগুলিরই রেকর্ড আছে, রেলের দুর্ঘটনা ঘটলে রেলমন্ত্রী পদত্যাগ করে, বড় নাশকতার ঘটনা ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে। এগুলো অ্যাকচুয়ালি কংগ্রেস সরকার হচ্ছে 56 ইঞ্চি ছাতি, নরেন্দ্র মোদী নয়। নরেন্দ্র মোদী নিজেকে এগুলো বলতে ভালোবাসে, খুব বড় নাটকবাজ লোক, তো খুব বড় অভিনেতা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান ফেল ওর কাছে, একদম এত বড় নাটকবাজ কেউ নেই। আর এই বাংলার দিদি বড় বড় যারা তারকা ছিলেন, মহিলা তারকা ছিলেন, তারা সব ফেড হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে নামলে।
সেই জন্য এই দুজনের গাঁট ছাড়াতে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ পিষে মরছে। যাকে সেই লড়াই রাহুল গান্ধী এবং বাংলায় শুভঙ্কর সরকার করছেন, আগামী দিনেও করবেন। সময় লাগবে আমরা জানি, কিন্তু বাংলার মানুষকে জাতীয় কংগ্রেস মুক্তি দেবেই একদিন, ভারতবর্ষের মানুষকেও রাহুল গান্ধী একদিন মুক্তি দেবেই এই সব দুর্বিনীত শক্তির হাত থেকে।